প্রয়োজন শেয়ার করে দেখা, রেফারি নিরপেক্ষ থাকুক, তাহলে বুঝিয়ে দেবে বিরোধীরা তাদের পায়ে কত স্কিল আছে, গুনে গুনে 12খানা গোল। বিভিন্ন জায়গায় ধর্মীয় পলিটিক্স করছে, কিন্তু বলছে না ফেক এসটি সার্টিফিকেট গুলো কোথায় ইস্যু হচ্ছে, কারা ইস্যু করছে, সেটা বন্ধ করতে হবে। এরা একবারের জন্য বলছে না এসটি কোটা এসসি কোটাতে শিডিউল কাস্ট, নবশূদ্র, দলিত, আপনার মধ্যম সমাজের মানুষ যে কোটায় চাকরি করেন ম্যাক্সিমাম তারা এসসি কোটাতে, সেই এসসি কোটাতে কেন অন্যরা চাকরি করবে, এর জন্য বলিষ্ঠভাবে আইনসভার মধ্যে চিৎকার করতে দেখতে পাচ্ছি না। কিন্তু পাড়াতে এসে অমুক অমুক ভাই ভাই তমুক তমুক তোমার শত্রু বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাই আমাদেরকে ভাগ করে রাখার চেষ্টা করছে। আমি অনুরোধ করছি রাজনৈতিক কারবারিতে পাল্লাই পড়ে প্রতিবেশীর সাথে সেই সম্পর্ক আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না, কারণ রাজনৈতিক দল আসবে যাবে, এটা রাজনৈতিক কারবারি। আপনার আমার মধ্যে অশান্তি লাগিয়ে দেবে। সন্ধ্যেবেলা টিভির সামনে বসে উইথ মেকআপ, একদম উইথ মেকআপ বলছি, সন্ধ্যাবেলা টিভির সামনে বসে আপনাকে আমাকে আবার বোকা বানাবে। ডিবেট শেষ হয়ে যাবে, আবার যখন ছোট্ট একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে প্রত্যেকটা এতে আপনার হাউসে, তো যখন রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে, যখন চা কফি কাজু কিশমিশ, যে যেমন যত বড় হাউস তত ভালো খাবার দেয়, খাবারের চোখে আমি যাই না আমি জন্য, তো যত বড় হাউস তত বড় খাবার দেয়, তখন ওরা আবার গল্প করে কেমন দিলাম বলতে, ও বলে এটা তোমার কিন্তু একটু বেশি দেওয়া গেল, এটা বেশি নাও দিতে পারতে। মানে দিনের শেষে ওরা সব নেতাই ভাই ভাই, আর ভোটারে শত্রু বানাই ওরা। এটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুগণ। আর একটা যে দাবি রেখেছে গুরুত্বপূর্ণ দাবি, দত্তপুকুর এলাকায় কলেজ, স্টেডিয়াম, সুপার স্পেশালিটি হসপিটালের যে দাবি রেখেছে, অবশ্যই ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ, ছাত্ররাই তো দেশকে পরিচালনা করবে আগামী দিনে। এই ছাত্রদের যে দাবি আমি সম্পূর্ণ সহমত হচ্ছি। কেন দত্তপুকুরের মতো এই এত জনবহুল এলাকাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের মান তলানিতে থাকবে? এখানেও একটা রাজনৈতিক টুইস্ট আছে। আপনারা দেখতে পাবেন যত বেসরকারি নার্সিংহোম গুলো আছে ম্যাক্সিমাম বলছি, তাদের মালিকের সাথে শাসক দলের ব্লক লেভেলের নেতাদের খুব ভালো সম্পর্ক। কেন বলুন? সরকারি হসপিটালে যদি এক্সরে মেশিন ঠিক থাকে, থোড়ি আমি টাকা খরচ করে বেসরকারি হসপিটালে যাব? যদি বেসরকারি হসপিটালে আমি না যাই, ওগুলো মাছি মারবে। তাহলে কি করতে হবে? সরকারি হসপিটালের এক্সরে মেশিন খারাপ রাখতে হবে। এক্সরে মেশিন ঠিক থাকলেও বলবে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে কি বলবে? ওই প্লেট নাই প্রিন্ট করার, প্লেট থাকলে কি বলবে? পেজ নাই রিপোর্টটা প্রিন্ট করার। ঔষধ তো আছেই আছে। তাহলে এই যে দাবি আছে বলছে সুপার স্পেশালিটি হসপিটাল বানানো, আমি আপনাদের বলি, আমার আগে বলছিলেন বাস্তব কথা, আমার ছোট মানুষ হলো আমার কাছে এই মুহূর্তে অনেক বড় বড় অফার এসেছে। যদি আপাতত দৃষ্টিতে দেখতে চাই, এই মুহূর্তে পশ্চিমবাংলার সব থেকে বোকা মানুষটির নাম নওশাদ সিদ্দিকী, কিন্তু আমি মানুষের জন্য 100 বার বোকা হতেও প্রস্তুত আছি। আমাকে অফার দেওয়া হয়েছিল বিভিন্ন ভাবে টাকা পয়সা, মন্ত্রিত্ব। আমি বলেছিলাম 4টে ডিমান্ড আমি রেখে করবো। 2টো ডিমান্ড আগে বলছি, এই 2টো ডিমান্ড পূরণ হলে আরো 2টো ডিমান্ড রাখবো, আর এই 4টে ডিমান্ড পূরণ হলে আমাকে কোনো দলে দল লাগবে না, আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেবো, আমি রাজনীতি করবো না। তার মধ্যে 2টো ডিমান্ড আমার ছিল যে 8টা ডিস্ট্রিক্ট আমি বলবো, 8টা ডিস্ট্রিক্টে 8টা পিজি হসপিটালের মতো, কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের মতো, আরজিকর হসপিটালের মতো এই ধরনের উন্নত মানের স্টার হসপিটাল 8টা ডিস্ট্রিক্টে বানিয়ে দিতে হবে। এই ডিমান্ড আমি রেখেছিলাম। স্বাস্থ্য বিপ্লব ঘটাতে হবে পশ্চিমবাংলাতে, কিন্তু দুর্ভাগ্য আমাদের ওটা তো দূরের কথা। তারপরে আমার কাছে আর খবর আছে, ও জানে, ও ভেবেছিল হয়তো আমি কিছু টাকা পয়সা নেবো, কিছু পথ নিয়ে নেবো, আমি তৃণমূলে জয়েন করবো। অত সহজ? জেলে বসে ভাই, জেলে বসে শহীদ গোপীনাথ সাহার ইতিহাস পড়েছি। আমার বয়স এখন 30 পার হয়ে গেছে, আমাদের 30 পার হয়েছে, কিন্তু জেলে বসে গোপীনাথ সাহার জীবনী পড়েছি। 19 বছর বয়স তার, মানে আমার থেকে 10-11 বছরের ছোট। শুনে যান আপনারা, শহীদ গোপীনাথ সাহা শ্রীরামপুরে, আমাদের শ্রীরামপুর ক্ষেত্রমোহন স্ট্রিটে ওনার বাড়ি ছিল। ওনাকে
ফাঁসির অর্ডার দিয়েছিল ব্রিটিশরা, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেছে, অনেক ইতিহাস। তো ওনার যেদিন ফাঁসির অর্ডার মানে হয়, তার থেকে ফাঁসির হওয়ার দিন 11-12 দিন মতো ছিল। উনি ভয় পেয়ে যাননি, উনি ভয় পেয়ে ব্রিটিশদের কাছে মুচলেখা দেয়নি যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার হয়ে দালালি করেননি। তার পরিবর্তে উনি ওনার শরীরের কসরত করিয়ে 5 পাউন্ড বাড়িয়ে দেখিয়ে দিয়েছিল ব্রিটিশ বর্বরদেরকে যে ভারতীয়রা তোমাদের জন্য যথেষ্ট, তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করবে। তার জীবনী আমি কিন্তু জেলে বসে পড়েছি, সুতরাং আমাকে তৃণমূলের মতো কেনার মতো জায়গায় ওরা পৌঁছায়নি। তো বলার বক্তব্য এটা যে আমাদের বীর পুরুষেরা, আমাদের পূর্বপুরুষেরা বিনয় বাদল দীনেশ থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে, আশফাকুল্লাহ থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে আপনার বিরসা মুন্ডা, যত হাজার হাজার বীর পুরুষেরা সংগ্রাম লড়াই করে আমাদেরকে সংবিধান দিয়ে গেল। সেই সংবিধানে স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকারের কথা বলা আছে। আপনি রাজ্যের দায়িত্ব নিচ্ছেন, মানে রাজ্যের বা রাষ্ট্রের কোন নাগরিক যদি অসুস্থ হয় তাকে বিনামূল্যে আপনাকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, তাকে সুস্থ করে তুলতে হবে। এটা হচ্ছে একটা রাজ্যের দায়িত্ব। আর অপদার্থ রাজ্য সরকার আপনার হাতে একটা স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিয়ে বলছে আমি দায়িত্ব থেকে খালাস হয়ে গেলাম। এটা তো নয়, এটা উল্টে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের আওয়াজ তুলতে হবে। স্বাস্থ্য সাথী কার্ড আপনার দিচ্ছে 5 লক্ষ টাকা বলছে। আপনারা বলুন, এখানে যারা আছেন, আমার তো অনেক সমস্যার সম্মুখীন হয়। একসাথে যদি 3টে অপারেশন কারো প্রয়োজন হয়, বলেন যারা স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে ফ্যাসিলিটিস নিয়েছেন, আমি অনেকজনকে বলেছি নিতে, কি করব, অপশন নাই। তো বলুন হবে 8টা অপারেশন করতে হবে, 1 মাস অপেক্ষা করতে হবে, আবার একটা অপারেশন, আবার 1 মাস অপেক্ষা, তারপরে আবার একটা অপারেশন, মানে 3 মাস লাগবে। 3 মাস আপনি বেড রেস্টে থাকলেন, 3 মাসে আপনার সংসার ধ্বংস হয়ে গেল। কেন আমি স্বাস্থ্য সাথী কার্ড নেব? এই পর্যন্ত প্রায় বিধানসভায় ডেটা অনুযায়ী 10,000 কোটি টাকা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষরা স্বাস্থ্য পরিষেবা পেয়েছে বলে চিৎকার করে শোনাচ্ছে। তো আপনাদের বলি, যদি ওই 10,000 কোটি টাকাটাকে সঠিকভাবে কাজে লাগানো যেত, কল্যাণী এইমস এর মতো 10টা এইমস, 10টা ওই ধরনের স্টার হসপিটাল রাজ্যের 10টা জেলাতে হয়ে যেত, তাহলে আর কলকাতায় শিলিগুড়ির মানুষকে ছুটে আসতে হতো না, ঝাড়গ্রামের মানুষকে ছুটে যেতে হতো না, পুরুলিয়ার মানুষকে ছুটে যেতে হতো। কিন্তু করছে না কেন? কারণটা কি? সব করছে, বলছে রাস্তা করে দেবো, হ্যান্ড করে দেবো, লাইট দিয়ে দেবো, সব করে দেবো। আরে ব্লকের স্বাস্থ্য কেন্দ্রটাকে সুপার স্পেশালিটিতে উন্নতিকরণ করে দিলেই এই ব্লকের যত মানুষ আছে ট্রিটমেন্ট ব্লক থেকে নেবে। সেখান থেকে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাবে, কলকাতায় যাওয়ার প্রয়োজনই পড়বে না। কিন্তু তা না করে কি করছে, ব্লকের হসপিটালটাকে অকেজো করে রেখে দিচ্ছে। নিয়মিত ডক্টর নাই, ডক্টর থেকে ঔষধ নাই, নার্স ঠিকঠাক নাই, ইকুইপমেন্ট ঠিকঠাক নাই। আর যখন বসুন এই বিধানসভার মধ্যে তুলি, তখন বলে একটা সম্পূর্ণরূপে ডাক্তার হতে গেলে 12 থেকে 15 বছর টাইম লাগে, ওই জন্য ডাক্তার খুঁজে পাচ্ছি না। এটা বিশ্বাস করা যায়? কিন্তু আমরা প্রশ্ন করার পরে দ্বিতীয় প্রশ্নটার সুযোগ পাই না। তৃতীয় যদি সুযোগ থাকতো করতাম ভিতরে। তো মৌলিক অধিকারের মধ্যে আমার স্বাস্থ্যের অধিকার পড়ছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের স্বাস্থ্য পরিষেবা এখন বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। টাকা দাও, স্বাস্থ্য পরিষেবা নাও, এই জায়গায় দাঁড় করাচ্ছে। এতে ক্ষতি শ্রমজীবী মানুষের হবে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের হবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে যে দত্তপুকুরের মতো এই জনবহুল এলাকাতে আমরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উন্নত মানের করতে হবে। এখন লেটেস্ট ব্লক লেভেলে যেগুলোর জন্য আমরা বারবার দাবি করছি, সেটা সুপার স্পেশালিটি হসপিটাল দত্তপুকুরে তুলতে হবে। এটা শুধু একদিনের দায়ী আওয়াজ নয়, স্টুডেন্ট ফ্রন্ট যে আওয়াজ তুলেছে একটা সংগঠন আওয়াজটা নয়, দত্তপুকুরের প্রত্যেকটা মানুষকে আওয়াজ তুলতে হবে। যার যে রাজনৈতিক দল ভালো লাগে সে করবে, এটা আমার ইন্ডিয়ার দেশের বিউটি যে আমি আমার স্বাধীন মত প্রকাশ করতে পারবো, এটা আমার দেশের বিউটি। এটাকে কোনোভাবেই ধ্বংস করতে দেওয়া যাবে না। যে আপনার বিজেপি ভালো লাগে, আমি আইএসএফ করি বলে আপনাকে কথা বলতে দেবো না, এটা সংবিধান চরম বিরোধী হবে। আপনি তৃণমূল ভালো লাগে, আমি আইএসএফ করি, আপনার কথাকে আটকে দেবো, এটা সংবিধান বিরোধী হবে। সুতরাং রাজনৈতিক পরিচয় যে যার থাকবে। আর এটা আমি গর্ব করে বলি যে ভারতবর্ষ
এত রাজনৈতিক দল আছে, এটা আমাদের দেশের জন্য গর্ব তো। আমরা এটা আমাদের ডেমোক্রেসি। ট্রিটমেন্ট ব্লক থেকে নেবে, সেখান থেকে